প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করা হবে। তো এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রথমত তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচে তোমার ভর্তি হওয়া উচিত হবে কিনা সেই কনফিউশন দূর করতে পারবে। দ্বিতীয়ত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তুমি তোমার ভর্তি প্রস্তুতিকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। তো এবছর তোমরা লক্ষ্য করেছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিল পাস হয়েছে, তাই না? সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিল পাস হয়েছে। বিল পাস বলতে কি বোঝায় এটা তোমরা অনেকে নাই বুঝতে পারো, তাই না? তো বিল মানে কোনো প্রস্তাব, হ্যাঁ, সংসদে কোনো বিল উত্থাপন করা, তাই না? অর্থাৎ সংসদে কোনো বিল বা কোনো প্রস্তাব উত্থাপন করা, এইটা বোঝানো হচ্ছে। তো বিল মানে কি? কোনো প্রস্তাব। আর সংসদে যদি কোনো বিল পাস হয় মানে কি? কোনো প্রস্তাব পাস হলো, এটাই বোঝানো হচ্ছে। সংসদে কোনো বিল পাস হওয়া মানে কি বলতো? সংসদে কোনো প্রস্তাব পাস হওয়া। আর প্রস্তাবটা যখন পাস হয়ে যায় তখন সেটা একটা আইন হয়ে যায়। সেটা কি হয়ে যায় বলতো? একটা আইন হয়ে যায়। তো বলা যায় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন পাস হয়েছে। তার মানে কোনো কিছুর আইন যদি পাস হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা আশা করি বুঝতে পারছো, তাই না? তো এটা কিভাবে পাস হয়? সংসদের যে সকল সদস্য আছে না, ওই সকল সদস্যবৃন্দের তোমার ভোটে, সদস্যবৃন্দের কি ভোটে এই এই সকল আইন পাস হয়ে থাকে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইনও পাস হয়েছে, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা সেখানে লক্ষ্য করলে তোমরা দেখবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে দেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বলতো কততম পাবলিক বিশ্ববিদ্যালয়? 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আরো অনেকগুলো বিষয় তোমরা খেয়াল করবে। এটাকে দেশের 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলতে আসলে কি বোঝায়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলতে ওই সকল বিশ্ববিদ্যালয়কে বোঝায় যে সকল বিশ্ববিদ্যালয় তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহের জন্য অন্য কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল নয়, হ্যাঁ, নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। স্বয়ং সম্পূর্ণ বলা চলে এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিজেদের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিয়ে থাকে, অন্য কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করা লাগে না। সেগুলো সেই সকল বিশ্ববিদ্যালয় কি বলতো? স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলোর উপর তোমার ইউজিসি তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো প্রত্যক্ষ হাত থাকে না, হ্যাঁ, বা ওদের উপর এই সকল বিশ্ববিদ্যালয়কে তোমার ইউজিসির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হতে হয় না। তো তোমরা জানো, তো বুঝতে পারলে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের কততম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলতো? 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে তোমার 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এর আগে কোনগুলো ছিল, বা প্রথম যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো তোমরা জানো, তাই না? তারপর আমরা লিখি, হ্যাঁ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনগুলো। তোমার ঢাবি, তাই না? তারপরে কি রয়েছে? রাবি, তারপরে চবি, তারপরে জাবি। তো এই 4টা কি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছিল এতদিন, বা এখনো আছে, তাই না? কিন্তু নতুন একটা অ্যাড হয়েছে। আচ্ছা, তো এই 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নতুন করে অ্যাড হয়েছে কোনটা বলতো? 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তোমার ডিসিইউ, তাই না? ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো বুঝতেই পারছো এটাকে কত মর্যাদা দেওয়া হয়েছে, তাই না? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মর্যাদাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ এইগুলোর মতোই কিন্তু ফাংশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই 4টার মতোই কিন্তু এটা কি ফাংশন করবে। অর্থাৎ কোনো থার্ড পার্টি এসে এর মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না বা এর উন্নয়নমূলক কাজে বাধা দিতে পারবে না। হ্যাঁ, একটা ফ্রিডম আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, এটাই। তো বেশ ভালো একটা অপশন হতে যাচ্ছে। তো এই ভিডিওর মাঝের দিকে আমি আলোচনা করবো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কি কি সুবিধা আছে বা কোন কোন ধরনের অসুবিধা আছে সেটা আমরা আলোচনা করব, হ্যাঁ। তো তোমরা বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যতই দিন যাবে তোমার এটার মান আরো উন্নত হবে, হ্যাঁ। তোমার ঢাকার মধ্যে যেহেতু একটা বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তো যত দিন যাবে এটার মান আরো উন্নত হতে থাকবে। এক সময় এটাই আর অনেকের স্বপ্ন হয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টা। তারপরেও দেখো এখানে ল চালু হওয়ার একটা বিষয় আছে, এই বছরই চালু হতে পারে অথবা আগামী বছর থেকে চালু হতে পারে। অন্যান্য ভালো সাবজেক্ট সিএসসি, ট্রিপলি এগুলো চালু হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বুঝতে পারছো এটা চাহিদা দিন দিন কি
বেড়েই চলছে। তো আশা করি বুঝতে পারছো যে এটা কত গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটি হয়েছে। তো এতদিন আমরা কি বলেছি, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তাই না? তো এখন কিন্তু এটা প্রস্তাবিত নেই, তাই না? আগে এটা প্রস্তাবিত ছিল, যখন সংসদে প্রস্তাব দেওয়া হয়েছিল বা বিল উত্থাপন করা হয়েছিল। কিন্তু এই বছর সেটা কি প্রস্তাবিত নেই, এই বছরের প্রস্তাবটা পাস হয়ে গেছে, আইন পাস হয়েছে বা বিল পাস হয়েছে। বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে কারা মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে বা ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেবে, তাই না? এটা একটা কোয়েশ্চেন তোমাদের মনে, যে ভাই আমি ফার্স্ট টাইমার, আমি কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেব? অনেকে বলো যে ভাই আমি সেকেন্ড টাইমার, তো আমার কি প্রস্তুতি নেওয়া উচিত হবে কিনা, তাই না? এই বিষয় নিয়ে অনেক তোমার ইনবক্স অনেক নক পেয়েছি আমি। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য মূলত একটা ক্লাস নিলাম তোমাদের, বা এই ভিডিওটা করা। তো আমরা দেখি এই পর্যায়ে তোমাদের মধ্যে মূলত দুই ধরনের স্টুডেন্ট আছো তোমরা, ফার্স্ট ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার, তাই না? ফার্স্ট টাইমার বলতে কি বোঝানো হচ্ছে, তোমরা যারা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে অ্যাপিয়ার করেছো, তাই না? অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমরা কি ফার্স্ট টাইমার। আর সেকেন্ড টাইমার কারা, যারা গত বছরও তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, এইবারও দিলে, তাই না? এটাই তোমরা হচ্ছে কি ছিলে, সেকেন্ড টাইমার ছিলে। তো দুই ধরনের ক্যাটাগরি তোমরা আছো, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার। তো দুজনের নিয়েই আমি কথা বলবো। তো প্রথমে আমি আলোচনা করবো ফার্স্ট টাইমার যারা আছো, তোমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া উচিত হবে কিনা সেই বিষয়ে কথা বলবো। দেখো, তো ফার্স্ট টাইমার, তো তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তো তোমার ক্ষেত্রে এটা সাজেস্টেড কিনা সেটা যদি আমি বলি, তুমি মেইনলি এইটার প্রস্তুতি নেবে কিনা তোমার মনে কোশ্চেন আসতেই পারে। তো আমি যেটাকে বেশি প্রেফারেবল মনে করি, তোমার উচিত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে চেষ্টা করা, তাই না? সেকেন্ড টাইম যেহেতু তোমার হাতে আছে, তুমি অবশ্যই চেষ্টা করবে যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তাই না? আর যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ না, সেকেন্ড টাইম অনেকেই দিতে অনিচ্ছুক হতে পারো। কোন কোন কারণে, যেমন তোমার কাছে এক বছর অনেক বড় একটা ফ্যাক্ট, তাই না? তোমার এক বছর পিছিয়ে গেলে হয়তো তোমার কি চাকরির বয়সটা কমে আসবে। হ্যাঁ, এটা তোমার এক বছর যদি তোমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, বা এক বছর তুমি যদি লস হারাতে না চাও, লস্ট করতে না চাও, তাই না? অনেকের এটা হতে পারে যে ফ্যামিলির উপর একটা চাপ আছে, আগে চাকরি পেতে হবে, তো এক বছর লস্ট করা তোমার জন্য কি অনেক ক্ষতিকর। তো ফার্স্ট টাইমারদের মধ্যে যারা আছো, যারা তোমরা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ না, হ্যাঁ, শুধুমাত্র এটাই তোমাদের শেষ চেষ্টা, তোমাদের বাকি আছে কি ন্যাশনাল, তাই না? ন্যাশনালের ভর্তি পরীক্ষা 25 তারিখে হচ্ছে, আর তোমার এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। তো তোমাদের টার্গেট কি অনেকেরই, যারা কি এক বছর লস্ট করতে চাও না বা সেকেন্ড টাইম দিতে চাও না, তোমাদের টার্গেট হওয়া উচিত কি, তোমাদের টার্গেট হওয়া উচিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করা, তাই না? এটা কিন্তু ন্যাশনালের চেয়ে ভালো। ন্যাশনালের চেয়ে অনেক গুণ ভালো। এটা পাবলিকিয়ান ট্যাগ পাচ্ছ তুমি ঢাকার মধ্যে, তাই না? তো ন্যাশনালের চেয়ে এটা বেশি প্রেফারেবল। তো এটাই কথা। প্রথম কথা, ফার্স্ট টাইমারদের মধ্যে তোমরা যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ না, হ্যাঁ, মানে সেকেন্ড টাইম দেওয়ার জন্য ইচ্ছুক না, এবারে তোমাদের যে কোনো জায়গায় ভর্তি হতে হবে, এক বছর তোমাদের কাছে এক বড় একটা ফ্যাক্টর, তাই না? অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিবে, হ্যাঁ, প্রস্তুতি নিয়ে এটা যদি ভর্তি হতে পারো, তাহলে তো তোমার সেকেন্ড টাইম দেওয়া লাগতেছে না। আর যারা মনে করো যে ভাই আমার মোটামুটি সেকেন্ড টাইম দেওয়ার একটু সময় আছে, পর্যাপ্ত সময় আছে, আমি সেকেন্ড টাইম দিতে পারবো, আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার বেশি ইচ্ছা, তাই না? যেরকম সেকেন্ড টাইম দিতে পারতেছো, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি কি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারছো। তো ওই সকল বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার ইচ্ছা থাকতে পারে। তো তোমার ক্ষেত্রে এক বছর যদি কোনো একটা ফ্যাক্ট না হয়, বা এক বছর পিছিয়ে গেলে যদি তোমার খুব একটা চাকরির ক্ষেত্রে খুব একটা সমস্যা না হয়, তো তুমি সেকেন্ড টাইম দিতে পারো, হ্যাঁ। তো সেকেন্ড টাইম দেওয়ার জন্য তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নেবে, হ্যাঁ। সেকেন্ড টাইম যে সকল বিশ্ববিদ্যালয় আছে, সেই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেবে। আগে যা পড়াশোনা করছে ওগুলোই আরো বিভিন্ন আইটেম বাড়াতে পারো, পড়াশোনার ম্যাটেরিয়াল বাড়াতে পারো। তো ওইটার প্রস্তুতি নিলেই আশা করি তোমার ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে, হ্যাঁ। তো তুমি কি করবে, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, হ্যাঁ। ফার্স্ট টাইমার যারা, তাদের কথা বলতেছি, তুমি সেকেন্ড টাইমের জন্য মূলত পড়াশোনা করবে। তো সেকেন্ড টাইমের জন্য মূলত পড়াশোনা করলে তোমার ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারবে। কারণ ঘুরে ফিরে সব টপিক এক, বাংলা, ইংরেজি, জিকে, এই তিনটেই তো লাগে, তাই না? আমি মানবিক নিয়ে কথা বলি, মানবিক বিভাগের স্টুডেন্টদের নিয়ে পড়াই আর কি। তো তোমার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটেই তো অ্যান্সার করতে হচ্ছে। তো তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলেই কি তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো ফল অর্জন করতে পারবে। কারণ এটার সার্কুলার এখনো দেয়নি, তাই না? তারপরে এটার পরীক্ষা সার্কুলার দেওয়ার পরও 2 মাস পর অনুষ্ঠিত হবে। তো এই টাইমটাতে যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি বুঝতে পারছো এটাই। তো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাই আমি ন্যাশনালে ভর্তি হবো কিনা, তাই না? তো আমি বলি যে তোমরা ন্যাশনালে ভর্তি হয়ে থাকবে, অবশ্যই ন্যাশনালে ভর্তি হয়ে থাকবে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে, হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকবে।
কেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকবে? তুমি তো একদম শিওর না, তাই না, যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাবে। এটা তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তুলনামূলকভাবে সহজ, তোমরা এটা জানো। তারপরেও এটা তোমরা অ্যাপিয়ার করবে অবশ্যই, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তথা ন্যাশনালের এটা ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করে এটা ভর্তি হয়ে থাকবে, তাই না? ভর্তি হয়ে থাকতে তো কোনো দোষ নেই, কারণ তোমার কি সেকেন্ড টাইমে যদি তুমি কোথাও চান্স না পাও আনফরচুনেটলি, তো তুমি ন্যাশনালে তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, তাই না? এটাই তো। ন্যাশনালে ভর্তি হওয়ার ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করেন, বলবো হ্যাঁ তুমি ন্যাশনালে ভর্তি হয়ে থাকো। তো আরেক প্রকার স্টুডেন্ট আছো তোমরা ফার্স্ট টাইমার, যে তোমরা ইউনিট চেঞ্জ করতে চাও, তাই না? তো তোমরা ন্যাশনালে ভর্তি হবে কিনা, তোমাদের ক্ষেত্রে দুইটা পরামর্শ। তোমাদের যাদের মোটামুটি কনফিডেন্স ভালো, তুমি যদি অনেক পরিশ্রম করতে পারো যে তোমার সেকেন্ড টাইম একটা না একটা হয়ে যাবে, হ্যাঁ তুমি অনেক পরিশ্রম করলে আসলেই হয়ে যায়। কতগুলো তোমার ভার্সিটি না 10-12টা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছো, বিভাগ পরিবর্তনে ইউনিট আছে অনেকগুলো, তাই না? 25 থেকে 26 এরকম ইউনিট আছে। তো এতগুলো তুমি যদি কনফিডেন্স থাকো, আশা করি তোমার এইগুলোর মধ্যে চান্স হয়ে যাবে। তারপরেও তুমি যদি রিস্ক মুক্ত থাকতে চাও, তোমরা যারা বিভাগ পরিবর্তন করবে, মানে তুমি এখন সায়েন্সে আছো, কমার্সে আছো, তুমি আর্টসে যেতে চাচ্ছ, হ্যাঁ আর্টস এর ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তো তোমার ক্ষেত্রে কি তুমি যদি একদম রিস্ক মুক্ত থাকতে চাও, তো তোমারও ন্যাশনালে ভর্তি হওয়া উচিত। আর যদি তুমি মনে করো না আমি মোটামুটি পড়াশোনা করলে বা আমার কনফিডেন্স আছে যে আমি সেকেন্ড টাইম আমার একটা না একটা হয়ে যাবে, তাহলে আমি মনে করি তোমার ন্যাশনালে ভর্তি হওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পারছো যে তোমরা ফার্স্ট টাইমার যারা এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, আশানুরূপ ফল পাওনি, তোমরা কি কি করবে, তাই না? যারা ইউনিট চেঞ্জ করবে, আবার অনেকে আছে ইউনিট চেঞ্জ করবে না, তুমি আর্টসে আছো আর্টসে এক্সাম দেবে, এরকম হতে পারে অনেকে। তো আবার অনেকে আছে সায়েন্স এবং কমার্স থেকে আর্টসে আসবে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি নির্দেশনা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো যে ন্যাশনালে ভর্তি হবে কিনা। এরপরে যেটা বললাম, হ্যাঁ তুমি যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, ফার্স্ট টাইমার তোমরা যারা আছো তোমরা কি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। সেকেন্ড টাইম প্রিপারেশন নিলেই তোমার কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি কভার হয়ে যাবে। সেটা যদি তুমি ডেডিকেটেডলি এখনই সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করো, তাহলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা এক্সাম দিতে পারবে, হ্যাঁ সেখানে তোমার চান্স হয়ে যাবে আশা করি। এটাই হচ্ছে তোমার তোমার ক্ষেত্রে কি বলতো গাইডলাইন। এবং তুমি যদি সেকেন্ড টাইমের প্রিপারেশনের মাধ্যমে এটা চান্স পেয়ে যাও, তো খুবই ভালো, এটা তুমি ভর্তি হয়ে থাকবে এবং সামনে তো যে তোমার সেকেন্ড টাইমে যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তাই না? তো ওগুলোই তুমি চেষ্টা করবে, বাট এটাই তুমি ভর্তি হয়ে থাকবে তখন, এটাই। আর এটার আগে আমি কি বলছি যে তোমার ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি না হয়, তুমি ন্যাশনালেও কিন্তু কি ভর্তি পরীক্ষা দিবে, সেখানেও ভর্তি হয়ে থাকা উচিত, বুঝতে পারছো? হ্যাঁ, আর যদি তোমার এটাই হয়ে যায়, তাহলে ন্যাশনালে ভর্তি হওয়ার দরকার নেই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকবে এবং সেকেন্ড টাইম দিবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে ফার্স্ট টাইমার তোমরা কি করবে। এবার আমরা আসি সেকেন্ড টাইমারদের নিয়ে আমরা যদি কথা বলি, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, হ্যাঁ তো সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের তো আর কোনো সুযোগ নেই, তাই না? তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করেছে এবারও, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ যে সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আছে, গুচ্ছতেও চেষ্টা করেছো, তো আশানুরূপ ফলাফল পাওনি হয়তো, তাই না? তো এখন তো তোমাদের হাতে আর কিছু করার নেই, তোমরা চেষ্টা করেছো, তোমাদের এখন তোমাদের কোনো অপশনই নেই, তাই না? ন্যাশনাল এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো অপশনই নেই, কারণ তুমি তো অলরেডি সেকেন্ড টাইমের সবগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো। তো তোমার জন্য স্পেসিফিকলি তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তুতি নিতেই হবে, আমি মনে করি তোমার নেওয়া উচিত। তুমি না নিয়ে ন্যাশনালে ভর্তি হয়ে থাকলে, এটার প্রতি কোনো চেষ্টাই করলে না, তুমি ভুল ভুল করছো। হ্যাঁ, তো একজন বড় ভাই হিসেবে তোমাকে আমি সাজেশন দিই যে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, মানে সব ফার্স্ট টাইমে কোথাও হয়নি, এবার সেকেন্ড টাইম দিলে তাতেও তোমার কোথাও আশানুরূপ ফল হয়নি, তো তোমার উচিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা প্রস্তুতি নেওয়া, হ্যাঁ ভালো মতো একটা প্রস্তুতি নেওয়া এবং এটাতে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। হ্যাঁ, তো আস্তে আস্তে তুমি এই বিশ্ববিদ্যালয়ে একবার চান্স পেয়ে গেলে তোমার এই বিশ্ববিদ্যালয়ের মান ভালো হবে, তোমার এক সময় কি অনেক ভ্যালু বাড়বে। তো এটাই তো তোমার উচিত কি এটার প্রিপারেশন নেওয়া, হ্যাঁ প্রিপারেশন নিবে, প্রস্তুতি নিবে, এটা প্রস্তুতি তোমার নেওয়া উচিত। এবং তুমিও তোমার ক্ষেত্রে যদি বলি, তুমি ন্যাশনালে ভর্তি হয়ে থাকবে কি, হ্যাঁ তোমার উচিত ন্যাশনালে ভর্তি, আগে যদি তুমি ভর্তি হয়ে থাকো, তাই না? অনেকেই এই ভালো কাজটা করছো কি যে গতবার তুমি ন্যাশনালে ভর্তি হয়েছিলে, অনেক ভালো একটা কাজ করেছো, তাই না? দেখো এবার তোমার কোথাও চান্স হয়নি অনেকের, তো তুমি কিন্তু ন্যাশনাল কিন্তু একটা অপশন তোমার হাতে ক্রিয়েট আছে, তাই না? আর যারা মানে ফার্স্ট টাইমে তোমার ন্যাশনালে ভর্তি হয়ে থাকুন, এবার কিন্তু অবশ্যই ন্যাশনালে ভর্তি হয়ে থাকবে। 25 তারিখে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, তো তোমাকে অবশ্যই সেখানে ভর্তি হয়ে থাকতে হবে, কারণ তোমার এখানে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার চান্স শিওর হয়ে যাচ্ছে, এটা কিন্তু তুমি নিশ্চিতভাবে বলতে পারছো না। তো সুতরাং রিস্ক মুক্ত থাকার জন্য তোমার কি করতে হবে, ন্যাশনালে ভর্তি হয়ে থাকতে হবে তোমাকেও। হ্যাঁ, কারণ তোমার তো আর কোনো অপশন নেই, তাই না? তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ছাড়া কোনো অপশন নেই এখন। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, আশা করি বুঝতে পারছো যে এই মুহূর্তে তোমার করণীয় কি। এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি গোছানো। তুমি আগে যা পড়েছো ওগুলোই
ট্রাস্ট মি, পড়াশোনা আগের গুলোই তোমার একটু সাজিয়ে গুছিয়ে পড়তে হবে, টপিক গুলো তোমাকে জানতে হবে, কিন্তু অলমোস্ট সব পড়াশোনায় কি সেম, তোমার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে বিগত বছরের, সেই অনুযায়ী তোমার করতে হবে। হ্যাঁ, তো পড়াশোনার ক্ষেত্রে কোন কোন ট্যাকটিক্স গুলো ফলো করে তুমি ভালো করতে পারবা, কোন কোন কৌশল গুলো ফলো করে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো করতে পারবে, আমরা ভিডিও শেষের দিকে সেটা আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এ পর্যায়ে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে সকল অসুবিধার সৃষ্টি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরেই আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সকল ভালো দিক আছে বা যে সকল সুবিধা আছে তা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো যে কোনো বিষয়ে ভালো এবং মন্দ দুইটা দিক থাকে, তো দুইটা দিকই আমি বর্ণনা করব, এবং যেটা সত্য সেটাই আমি বলবো। তো প্রথমেই দেখো, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সকল অসুবিধা সৃষ্টি হতে পারে বা এর খারাপ দিকগুলো কি কি সে বিষয়ে আলোচনা করব। তো দেখো, অসুবিধার সমূহ নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম অসুবিধা হওয়ার কারণ কি, তোমার এটা একটা ফার্স্ট ব্যাচ, তাই না? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এটা ফার্স্ট ব্যাচ বা প্রথম ব্যাচ। তো এটা হচ্ছে তোমার কি মূল কারণ। তো এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ বা ফার্স্ট ব্যাচ, তো এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে, বিশ্ববিদ্যালয়ের কিছু সীমাবদ্ধতা বা কিছু ল্যাকিংস থাকবে, কিছু ত্রুটি থাকবে। কারণ তোমরা জানো যে সকল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় যত পুরাতন, সে সকল ইউনিভার্সিটির শিক্ষার মান কি তত ভালো, কারণ তাদের অভিজ্ঞতা বেশি, শিক্ষকদের অভিজ্ঞতা বেশি, এবং যে বিশ্ববিদ্যালয় যত পুরাতন তাদের অ্যালামনিও তত ভালো হয়, মূলত সব দিক দিয়ে কি সুবিধা পাওয়া যায়। যেহেতু এটা নতুন বিশ্ববিদ্যালয়, এর কিছু ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক, তো সেটা ভেবেই তোমাকে যেতে হবে। তো প্রথম দিক যখন তোমরা যাবে তখন হয়তো তোমাদের পাবলিক পাবলিক একটা ভাইব নাও পেতে পারো। হ্যাঁ, কিছু সময় লাগবে, যখন তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠে যাবে তখন দেখবে যে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মান তখন অনেক বেশি থাকবে। হ্যাঁ, তখন এটাকে অনেক সবাই দাম দিবে বা ভ্যালু করবে। তো এটা আশা করি বুঝতে পারছো। তো প্রথম দিক তো এই জন্য একটু কি মান কম হতে পারে, অনেক সমস্যার মোকাবেলা করতে হিমশিম খেতে পারে, কারণ যেহেতু প্রথম ব্যাচ। আশা করি বুঝতে পারছো। তো এটা মেজর কোনো প্রবলেম না। হ্যাঁ, এটা একটা অসুবিধা তোমাদেরকে জানিয়ে রাখলাম আর কি। তো তারপরে দেখো, তারপরে অসুবিধা হচ্ছে তোমাদের হল ক্রাইসিস। হ্যাঁ, হল ক্রাইসিস বলতে কি বোঝাচ্ছি, তোমার হলে সিট পাওয়ার বিষয়টা, তাই না? তো আমরা যারা শিক্ষার্থী আছি নিম্ন মধ্যবিত্ত পরিবারের, মধ্যবিত্ত পরিবারের, তাদের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের হল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? কম খরচে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু এখানে কয়েক হাজার সিট আছে, তাই না, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তো হঠাৎ করেই সকল শিক্ষার্থীর জন্য হল প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বা সবার আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে না, এটা আশা করি বুঝতে পারছো। তো সেক্ষেত্রে তোমার কিছু আড্ডা আবাসন সংকটে কাটাতে হবে। হ্যাঁ, তো আর যেখানে হল থাকলে তোমার মাসিক খরচ মাত্র 100 টাকা ফি দিলেই হয়ে যেত, তো সেখানে দেখো তোমার ঢাকায় আবাসন খরচটা একটু বেশি হতে পারে। তো এটাই। আর অনেক সময় হল না থাকাটা একটা আশীর্বাদ, মন্দের ভালো। হ্যাঁ, যেমন তোমার হলে যেই পরিবেশ তার তুলনায় মেস কিংবা ভাড়া বাসার পড়াশোনার পরিবেশ বা স্কিল ডেভেলপমেন্টের পরিবেশটা অনেক ভালো থাকে। যেমন দেখো, আমি এখানে ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু হলে থাকি, আমি বর্তমানে একটা মেসে থাকি, তো সেই ক্ষেত্রে এখানে আমার কিছু ফ্রিডমটা একটু বেশি হলের তুলনায়। হল হলেও ভালো হতো, তারপরে আমি মনে করি এখানে আমার ফ্রিডম বেশি, আমার স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো আমি এখানে বেশি করতে পারি, স্বাধীনভাবে করতে পারি। তো এটা একটা সুবিধা আর কি। তো হলে থাকলেও যে করা যায় না তা না, হলে থাকলেও করা যায়, তবে ওখানে কিছু প্রতিবন্ধকতা আছে। ওখানে তো একসাথে হলে অনেক মানুষই থাকে, তাই না? তো ওইখানে পরিবেশটা আর সাথে আসলে এগুলো যায় না। তো যারা হলে থাকে তারা হয়তো বাইরে, বেশিরভাগ সময় বাইরে কাটিয়ে তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো করে। তো এটাই তো, হল ক্রাইসিস তোমাদেরকে ভুগতে হতে পারে, আবাসনের একটা সমস্যা হতে পারে, আহ, হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে দেখো, তারপরে যে সমস্যা সেটা বললাম কি, তোমার সেশন জট। হ্যাঁ, সেশন জট হওয়ার সম্ভাবনা আছে। তো এইখানে সেশন জট বলতে আসলে কি বোঝায়? সেশন জট বলতে বোঝায় তোমার অনার্স কোর্স তো 4 বছরের, তাই না? অনার্স 4 বছরে নরমালি শেষ হয়ে যায়, স্নাতক বা সম্মান। তো এখানে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 4 বছরে আদৌ শেষ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে, কারণ এটা শেষ হতে 5 বছরও লাগতে পারে, 5.5 বছরও লাগতে পারে। কেন? কারণ নতুন নতুন ইউনিভার্সিটি সবকিছু সামাল দিতে একটু হিমশিম খাবে। হ্যাঁ, সবকিছু ম্যানেজ করে তোমার চার 4 বছরেই তোমার অনার্স শেষ করে দেওয়া কি একটু কঠিন বা দুঃসাধ্য হতে পারে, এই বিষয়টা সম্ভাবনা আছে সেশন জটের। তো এই হলো তিনটা কি অসুবিধা সৃষ্টি হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। তো এছাড়া কিন্তু অনেক সুবিধা বা ভালো দিক আছে, সেই সুবিধা এবং ভালো দিক নিয়ে আলোচনা করবো। তো এই তিনটা তোমাদের মাথায় রেখে আসতে হবে, পরিকল্পনা করে সেই অনুযায়ী তোমাদেরকে আহ মানিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছো যে কোন 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 অসুবিধা সৃষ্টি হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। এবার দেখো কোন কোন সুবিধা ও আর ভালো দিক কি, সেটা নিয়ে আলোচনা করবো। এবার দেখো, আমরা সুবিধা সমূহ নিয়ে আলোচনা করব। সুবিধা,
তো 1 নম্বর সুবিধাটা কি জানো? এটা ঢাকার মধ্যে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঢাকার মধ্যে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে তোমার কি প্রথম সুবিধা। কেন ঢাকার মধ্যে হলে তুমি কি কি সুবিধা পাবা? তোমরা আশা করি বুঝতে পারছো যে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় থাকলে এবং সেখানে তুমি যদি পড়াশোনা করো তোমার কি কি সুবিধা পেতে যাচ্ছ। তো প্রথম কথা হচ্ছে তুমি বিভিন্ন পার্ট টাইম জব করতে পারবে। হ্যাঁ, ঢাকায় তোমার তো জানোই পার্ট টাইম জবের বেশ ভালো সুযোগ আছে সেখানে। হ্যাঁ, তুমি চাইলে পার্ট টাইম কাজ করে পার্ট টাইম তোমার বিভিন্ন জব করে তুমি তোমার পড়াশোনার খরচ চালাতে পারবে। যেহেতু এটা বাংলাদেশের রাজধানী বা কেন্দ্রে আছে, তাই না? এখানে পার্ট টাইম জবের কি অভাব নেই। তো পার্ট টাইম জব করে তুমি তোমার পড়াশোনার খরচটা চালাতে পারবে। তো প্রথম কথা, ঢাকায় থাকার কারণে তুমি প্রথম সুবিধা কি পাচ্ছ? পার্ট টাইম জব করার একটা সুযোগ পাবে, যার মাধ্যমে তুমি তোমার পড়াশোনার খরচ চালাতে পারবে। আচ্ছা, গেল। এরপর যদি টিউশন ফ্যাসিলিটির কথা বলি, এক্ষেত্রেও তুমি কিন্তু অনেক এগিয়ে থাকবে অন্যান্য শহরগুলোর তুলনায়, যেমন রাজশাহী বা খুলনা। হ্যাঁ, ঢাকার বাইরে যে সকল এলাকা রয়েছে, যে সকল এলাকায় বিশ্ববিদ্যালয় রয়েছে, সে সকল এলাকার তুলনায় তুমি যদি ঢাকায় কোনো একটা ভালো প্রতিষ্ঠানে পড়ো, সেক্ষেত্রে টিউশন সুবিধা তুমি অনেক ভালো পাবে। হ্যাঁ, এটাই বাস্তব আর কি, এটাই সত্যি কথা। তো টিউশনের দিক দিয়ে তুমি অনেক এগিয়ে থাকবে। যদিও তোমরা বলতে পারো যে ভাইয়া ঢাকায় মূলত বেশি টিউশনি পেয়ে থাকে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারপরেও তোমরাও কিন্তু এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকবে, যেহেতু এটা কি বলতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে। তো এই জন্য কিন্তু তোমরা কি টিউশনের ক্ষেত্রে বেশ সুবিধা পাবে। তার মানে বুঝলা কি বলতো? দ্বিতীয় সুবিধাটা কি? টিউশন সুবিধা। টিউশন সুবিধার মাধ্যমে তুমি কি করতে পারবে? নিজের পড়াশোনার খরচ চালাতে পারবে, ইভেন অনেক সময় তুমি বাসায় টাকা দিয়ে হেল্প করতে পারবে। হ্যাঁ, তো এটাই। তো এই সময় আসলে তোমার বাসা থেকে টাকা নিতে কেমন লাগবে, তাই না? তো অনেকের ক্ষেত্রে ব্যতিক্রম, তারা নিতে পারে, তো তাদেরকে আমি ছোট করছি না। তবে বেশিরভাগই স্টুডেন্টরাই এমন হয়ে থাকে যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে, তুমি বাসা থেকে টাকা চাইতে কেমন লাগে, তাই না? বিষয়টা তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, তো তোমার বাসা থেকে যদি বারবার টাকা চাও, তোমার কাছে খারাপ লাগতে পারে। ব্যতিক্রম আছে, অনেকে হয়তো দিতে পারে, ফ্যামিলি ভালো, আমার ফ্যামিলিও দিতে পারে, আমি নেই না, বাট আমার কাছে এটা ভালো লাগে না। হ্যাঁ, আমার ফ্যামিলি যথেষ্ট সামর্থ্য আছে আমার যে পড়াশোনার খরচ চালাইতে, ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই আছে, আমার যে পড়াশোনার খরচ সেটা চালানো। হ্যাঁ, তো আমি চেষ্টা করি সবসময় কি বাসা থেকে যত কম পরিমাণ টাকা পয়সা যায়। হ্যাঁ, এটাই। তো এটা তোমরা আসলে এমনটাই চাও, তাই না? যে বাসায় যত কম চাওয়া যায়, তাদেরকে যত কম বিরক্ত করা যায়। কারণ তো বুঝতেই পারছো তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তো সেই ক্ষেত্রে তুমি যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, তাই না, ভর্তি প্রস্তুতি নিয়ে, তো সেক্ষেত্রে টিউশনের ক্ষেত্রে ভালো একটা তোমার সুবিধা পাবা। হ্যাঁ, নিজের পড়াশোনার খরচ চালাতে পারবা, এবং ভালো দক্ষতা থাকলে বাসায়ও টাকা পাঠাতে পারবা। তো টিউশন ফ্যাসিলিটিটা কিন্তু পেয়ে যাচ্ছ, এটা একটা খুশির বিষয়। তারপরে 3 নম্বর যেটার কথা বলবো আমি, সেটা হচ্ছে তোমার জব ফ্যাসিলিটির দিক দিয়েও এগিয়ে থাকবে। হ্যাঁ, তো কিভাবে তুমি জব ফ্যাসিলিটির দিক দিয়ে এগিয়ে থাকবে? তোমার মেইন কথা হচ্ছে ভালো ভালো যে সকল চাকরি আছে, তাই না, নবম গ্রেড থেকে বা দশম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত যে সকল ভালো ভালো চাকরি আছে, সবগুলো চাকরির পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয় বলতো? ঢাকায় অনুষ্ঠিত হয়, তাই না? তো তুমি যেহেতু ঢাকায় থাকবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বে, তো সেক্ষেত্রে বিভিন্ন চাকরির ইন্টারভিউ, চাকরির পরীক্ষা দিতে তোমার ভোগান্তি হতে হবে না। হ্যাঁ, তুমি সেখান থেকেই পরীক্ষা দিয়ে আসতে পারবে, ইন্টারভিউ দিয়ে আসতে পারবে। কিন্তু দেখো, যারা ঢাকার বাইরে থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভোগান্তির বিষয়, তাই না? তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা মাস্টার্স করতেছে, অনার্স শেষ, তো সেখানে থাকে, সেখান থেকে ঢাকায় যাওয়া লাগে, বারবার আবার আসা লাগে, তো এটা একটা ঝামেলা, তাই না? আবার নর্মালি কি হয়ে যায়, নর্মালি সবাই অনার্স বা মাস্টার শেষ করার পর ঢাকায় চলে যায়। তো দেখছো বিষয়টা, তো তুমি যদি আগে থেকে সেই পরিবেশে মানিয়ে নিতে পারো এবং ওখানে থাকার মাধ্যমে তুমি কত সুবিধা পাচ্ছ, জবের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারতেছো খুব ভালো মতো নির্বিঘ্নে। তো দেখো, আমি তো বর্তমানে রাজশাহীতে আছি, তো আমার অনার্স যখন শেষ হয়ে যাবে বা গুরুত্বপূর্ণ যখন কাজ থাকে, বেশিরভাগই তোমার কি ঢাকায় যাওয়া লাগে। এটাই তো, সেক্ষেত্রে তুমি কিন্তু এগিয়ে থাকবে। এবং জবের যে সকল তোমার কোচিং সেন্টার আছে বা বিভিন্ন শিক্ষণ সামগ্রী, সবকিছু ঢাকায় কিন্তু একটু কি বেশি এই সুবিধা, তো অন্য অন্য জায়গায় আছে, তবে ঢাকায় থাকলে এই জব ফ্যাসিলিটির দিকে তুমি কি এগিয়ে থাকবে। তো এটাই, জবের ক্ষেত্রে তুমি কি এগিয়ে থাকবে, জব ফ্যাসিলিটি। এই তিনটা দেখছো কত গুরুত্বপূর্ণ তিনটা তুমি বিষয় বা সুবিধা পাচ্ছ এই ঢাকায় থাকার কারণে। তো এটা আশা করি বুঝতে পারছো। তারপর আমরা দেখি তুমি একটা পাবলিকে 2 নম্বর হচ্ছে তুমি একটা পাবলিক অ্যান্ড ট্যাগ পাবে। হ্যাঁ, এটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র কি এটাই? আমি আগেই বলছি ভিডিওর শুরুতে, এটা পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তোমার। ঢাবি, রাবি, জাবি, চবি, এই চারটা পরে কি এটার অবস্থান। এটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, অন্য কোনো প্রতিষ্ঠানের উপর এটা নির্ভরশীল নয়। তো এটার মাধ্যমে তুমি কি পাবে? পাবলিকিয়ান ট্যাগ পাবে তুমি। তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেটা তোমার
একটা মর্যাদা বৃদ্ধি করবে, তাই না? তুমি বিভিন্ন কোচিং সেন্টারে ভালো করতে পারবে এবং নিজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনেক ভালো করতে পারবে, আত্মবিশ্বাস পাবে। মূল কথা একটা পাবলিক ট্যাগ পাচ্ছ তুমি, এটা হলো তোমার দ্বিতীয় সুবিধা। এবার আমরা আসি তৃতীয় সুবিধাটা আসলে কি। তোমার তৃতীয় সুবিধাটা হচ্ছে তোমার এখানে কিন্তু বা আইন চালু হওয়ার একটা সম্ভাবনা আছে, তাই না? তো এটা আমরা কিন্তু দেখছি বিভিন্ন নিউজে আমরা এটা দেখছি। তো এই বছর এটা চালু হতেও পারে, নাও হতে পারে, তবে তুমি নিশ্চিত হয়ে যাও যে আগামী বছর থেকে এটা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা কি প্রবল। আগামী বছর থেকে, এই বছর চালু না হলেও আগামী বছর থেকে চালু হবে, এটা তুমি ধরে নিতে পারো, বেশ সম্ভাবনা দেখছি। এছাড়াও তোমার ট্রিপলি, সিএসসি এরকম ভালো ভালো সাবজেক্ট গুলো এখানে অ্যাড হবে। যারা তোমরা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটা কি একটা সুখবর। তো এই সকল সাবজেক্ট বা ডিপার্টমেন্ট যখন চালু হয়ে যাবে, তোমার ল, তারপরে সিএসসি, ট্রিপলি, তখন কিন্তু এগুলোর চাহিদা অনেক বেড়ে যাবে। ঢাকার মধ্যে অবস্থিত এবং সেখানে আইন পড়ানো হচ্ছে, সিএসসি, ট্রিপলির মতো ভালো ভালো সাবজেক্ট পড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার এই সকল বিশ্ববিদ্যালয়, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চাহিদা তখন বেড়ে যাবে। সবাই তখন কি এটা পড়ার প্রতি বেশ আগ্রহ দেখা যাবে সবার মধ্যেই। তো দিন দিন কিন্তু এটা কি মান আরো বাড়বে। আমি সেটা বারবারই বলছি যে প্রথম দিক তো একটু ঝামেলা হতে পারে, তবে যতই দিন যাবে ঢাকার মধ্যে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটা উন্নতি করতেই থাকবে। তো দেখো এটাতে তোমার ল চালু হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এটাতে যখন ল, ট্রিপলি, সিএসসি এগুলো যখন চালু হয়ে যাবে, তখন কিন্তু তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যে সকল আছে, তাই না? গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে যেগুলো একটু মিডিয়াম ক্যাটাগরি বা নর্মাল ক্যাটাগরি, সেগুলোর তুলনায় মানুষ এটাকে বেশি গুরুত্ব দেবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গুরুত্ব দেবে। সেগুলো রেখে এসে তখন এটা করতে হবে এবং সেটা যুক্তিযুক্ত, তাই না? বা সেটা যৌক্তিক। কারণ কি তোমার এখানে কত সুবিধা পাচ্ছ আমি আগেই বলছি। তো সে অনুযায়ী তখন তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া উচিত। এখন দেখা যাক সেটা কত দূর যায়। ল, ট্রিপলি, সিএস আর ভালো ভালো সাবজেক্ট এগুলো, এই ডিপার্টমেন্ট গুলো কবে চালু হয়, বেশ সম্ভাবনা দেখতেছি। তো এটাই। হ্যাঁ, এবার আমরা 4 নম্বর যে সুবিধাটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর সুবিধাটা হচ্ছে তুমি বিসিএস এর কথা যদি বলি, বিসিএস এ তুমি তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে থাকবে। হ্যাঁ, তো ওই যে বললাম প্রথমে যে জব ফ্যাসিলিটি তুমি এগিয়ে থাকবে। ঢাকার মধ্যে যেহেতু বিসিএস এর বিভিন্ন ভালো কোচিং সেন্টার আছে, বিভিন্ন ম্যাটেরিয়ালস তুমি পাচ্ছ। আর মেন কথা তুমি একটা ভালো পরিবেশে থাকতেছো, তাই না? ইনস্টিটিউশন ম্যাটার করে না, আবার অনেক সময় ম্যাটার করে। ম্যাটার করে না কোন ক্ষেত্রে? তোমার নিজের মধ্যে যদি শেখার ইচ্ছা থাকে, পরিশ্রম করার ইচ্ছা থাকে, তাহলে ম্যাটার করে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্যটা কি? মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখানে পরিবেশটা ভালো, তাই না? এখানে সবাই মোটামুটি একটা পড়াশোনার মধ্যে থাকে, এখানে শৃঙ্খলাবদ্ধ একটা জীবন, তাই না? তোমার নিয়মিত ক্লাস করতে হয়। মূল কথা একটা তোমার ডিসিপ্লিন আছে এখানে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডিসিপ্লিন নাই। তো সেইখানে তোমার সেখান থেকেও মানুষ বিসিএস হয় না, এটা তো বলা ভুল, তাই না? সেখান থেকেও বিসিএস হয়। তো সেটা তার জন্য একটু বেশি কষ্টের হয়তো তার জার্নিটা, তাই না? আর আমরা যারা পাবলিকে পড়ি আমাদের ক্ষেত্রে একটু ইজিয়ার, একটু হলেও কি ইজিয়ার, কারণ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তোমার বিসিএস এ ভালো করার বা ভালো ভালো চাকরিতে ভালো করার এর অনুপাতটা বেশি, তাই না? এর উদাহরণ বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পাই আমাদের বড় ভাইরা যারা আছে তাদের কাছ থেকে, এবং আমরা একটা ভালো পরিবেশে থাকি। তো এই ক্ষেত্রে আমরা কি একটু কষ্ট আমাদের কম হয়, প্রতিকূলতা একটু কম। আর সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিকূলতা একটু বেশি। তো তুমি যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তো সেখানে তুমি ভর্তি হতে পেরেছো কেন? তোমার মিনিমাম কিছু যোগ্যতা তো আছে, তাই না? ভর্তি পরীক্ষার মাধ্যমেই তো তুমি সেখানে সিলেক্টেড হয়েছো। অনেকেই তো সেখানে পরীক্ষা দেবে, তো অনেকেই তো সেখানে হবে না, তারা ন্যাশনালে পড়বে হয়তো। তো সেক্ষেত্রে তুমি কিন্তু বিসিএস একটু এগিয়ে থাকবে, ভালো একটা এনভায়রনমেন্ট সেখানেও হবে। তো এটাই বিসিএস কি তুমি তুলনামূলকভাবে এগিয়ে থাকবে। তো এই হচ্ছে সুবিধা। তো ওভারঅল যদি আলোচনা করি, তুমি অসুবিধা দেখছো মাত্র অল্প কয়েকটা, তাই না? সুবিধাই কিন্তু বেশি ঢাকার মধ্যে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়টা। তো আশা করি তোমার বুঝতে পারছো তোমার এইখানে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিনা। তো এই পর্যায়ে তুমি তোমার প্রস্তুতি কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলে তোমার চান্স পাবে, একটা ভালো সম্ভাবনা সৃষ্টি হবে, সেই বিষয়ে আলোচনা করবো। হ্যাঁ, কিভাবে তুমি তোমার পড়াশোনাকে আরো ভালো মতো করতে পারবে, বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে, সেই বিষয়ে আলোচনা করবো। তো প্রস্তুতির শুরুতেই তোমার উচিত হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলা। কোয়েশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক কিনে ফেলা। তো কোন প্রকাশনীর প্রশ্ন ব্যাংক কিনতে পারো? তুমি পানকৌড়ি প্রকাশনীর কোশ্চেন ব্যাংকটা কিনতে পারো। আর এটা যদি না পাও, ছায়া মঞ্চেরটা কিনতে পারো, এটাও বেশ ভালো একটা তোমার কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, জয়পলিটা কিনবে কিনা অনেকে জিজ্ঞেস করো, এটাও কিনতে পারো। তবে আমি সাজেস্ট করবো হচ্ছে তোমার পানকৌড়ি এবং ছায়া মঞ্চ, এই দুই প্রকাশনীর কোশ্চেন ব্যাংক কিনতে পারো। আচ্ছা, এবার আমি আসি তোমার কোশ্চেন ব্যাংক কেন আসলে দরকার হয়, তাই না? শুরুতেই আমি কোশ্চেন ব্যাংকে কেন প্রাধান্য দিলাম, কারণ কোশ্চেন ব্যাংক যদি তুমি না খেলে তুমি বুঝবা কোন কোশ্চেন গুলো আসে বা কোশ্চেনের ধরনটা কিভাবে আসে। তুমি গদবাধা পড়ে গেলে এবং তুমি
জানলে না যে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো বারবার করতে হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে থাকবে। যারা কোশ্চেন অ্যানালাইসিস করে তারা কিন্তু এগিয়ে থাকে, তাই না? এটাই স্বাভাবিক, কারণ সে জানে কোন কোশ্চেন গুলো আসে এবং কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে, এটাই। তো সেক্ষেত্রে তোমার কোশ্চেন ব্যাংক কেনা উচিত, কিনলা খুব ভালো। তোমরা তো ফার্স্ট টাইমে প্রিপারেশন নিয়েছো, তাই না? তোমরা জানো, তোমরা সব বই আশা করি কিনেছো। তারপর আমি কিছু ভালো ভালো বইয়ের নাম তোমাদেরকে বলবো। ওই যা পড়েছো না আগে ওগুলোই পড়া, তবে কিছু কিছু টপিক আলাদা হয়ে থাকে, প্রশ্নের ধরনটা একটু ভিন্ন হয়ে থাকে। তোমার কি সেই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানই লাগতেছে? মানবিক বিভাগের জন্য আমি কথা বলতেছি। আমি মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে সাজেশন ওদেরকে নিয়ে কোর্স পরিচালনা করে থাকি। তো এটাই যেটা বললাম যে তোমাদের বেশিরভাগই বই আছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের। তিনটা সাবজেক্ট পড়লেই তো হয়ে যাচ্ছে। বি ইউনিটের পরীক্ষা যেহেতু তোমরা দিবে, তো বাংলার জন্য কোন বই পড়বে, তো অথবা কোন বইটা আমি পড়েছিলাম, কোন বইটা পড়লে বেশ ভালো তথ্য সেখানে সাজানো গোছানো আছে, বেশ ভালো করতে পারবে, সেটা আমি একটা বইয়ের নামই বলবো। তুমি যে কোনো বই পড়তে পারো, নট লাইক দ্যাট যে আমি যে বইয়ের নাম বলছি এটাই তোমাকে পড়তে হবে, বাট আমার সাজেশন এটা, যে বইটা পড়লে তুমি একটা ভালো করতে পারবে। না থাকলে হয়তো কালেক্ট করার চেষ্টা করবে। অভিযাত্রী বইটা আমার দেখা মতে বাংলার জন্য বেস্ট একটা বই। হ্যাঁ, তুমি অন্যান্য বইও পড়তে পারো, তো আমার সাজেশন এটা যে অভিযাত্রী বইটা পড়তে পারো। অভিযাত্রীর মুখস্থ অংশ আছে এটিএম বলে, হ্যাঁ, একটা নাম মুখস্থ, আবু বকর সিদ্দিকের। অভিযাত্রী বইয়ের রাইটারই হচ্ছে কি আবু বকর সিদ্দিক। তো এটা হচ্ছে মুখস্থ অংশ, এটা হচ্ছে বাংলা প্রথম পত্র আর ব্যাকরণ এটার মধ্যে আছে। হ্যাঁ, আর এর সাথে তুমি কি করবে, এর সাথে অবশ্যই তুমি তোমার যে পাঠ্য বই রয়েছে, তাই না, সাহিত্য পাঠক সহপাঠ, হ্যাঁ, সাহিত্য পাঠ ও সহপাঠ। তো এই কয়টা ম্যাটেরিয়াল পড়লেই তোমার বাংলার ক্ষেত্রে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যায়। বাংলা প্রস্তুতিটা বেশ সাজানো গোছানো। হ্যাঁ, এটা কি আমার সাজেশন, তুমি অন্য কোনো বই পড়তে পারো। তবে কি কি দেখো আরেকবার ক্লিয়ার করি, বাংলার জন্য তুমি কোন কোন বই পড়বে বলতো? অভিযাত্রী বইটা পড়বে আবু বকর সিদ্দিকের, এখানে তোমার ব্যাকরণ অংশ এবং প্রথম পত্র, সাহিত্য পাঠ এবং সহপাঠ বেশ সাজানো গোছানো আছে। তারপরেও তুমি তোমার মূল বই পড়বে, হ্যাঁ, মূল বই পড়ার ব্যতিক্রম নেই। এবং বাংলা যে ব্যাকরণের যে মুখস্থ অংশ রয়েছে, বিরোচন রয়েছে, সেটার জন্য তুমি অভিযাত্রী প্রকাশনী এটিএম বইটা পড়তে পারো। আশা করি তুমি বাংলার জন্য কোন বই পড়বে সেটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে আমরা আসি তুমি ইংরেজির জন্য কোন কোন বই পড়বে সে বিষয়ে আলোচনা করবো। ইংরেজির জন্য তোমার বেশি বই পড়া লাগবে না। হ্যাঁ, ইংলিশ বিষয়ে তোমার প্রস্তুতিকে গোছানোর জন্য তুমি মাস্টার বইটা পড়তে পারো। মাস্টার বইটা বেশ ভালো হবে আমার দেখা মতে। তোমার এখানে ব্যাকরণ অংশও পেয়ে যাচ্ছ, গ্রামার পেয়ে যাচ্ছ এবং মেমোরাইজিং বা মুখস্থ অংশও পেয়ে যাচ্ছ, তাই না? তো এটাই। আর তুমি চাইলে তুমি ফার্স্ট পেপারটা পড়তে পারো, যদিও ফার্স্ট পেপারটা তেমন লাগবে না তোমার ইংলিশ ফর টুডে, তাই না? ফার্স্ট পেপার বা ইংলিশ ফর টুডে এটা তেমন একটা লাগে না, তারপর তুমি দেখতে পাও। তো এই দুটো বই পড়লে আশা করি তোমার ইংরেজি প্রস্তুতি একদম কি কাভার, অনেক সাজানো গোছানো হবে। আর মাস্টার বইটা একটু বড়, তো তোমাদের কাছে লাগতে পারে যে কিভাবে বইটা শেষ করবো। তো এই বইটা শেষ করার কিছু টেকনিক আছে, বা তোমার বুঝতে হবে কোন কোন বিষয় পড়তে হবে, কোন 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 পেজ না পড়লেও হয়, সেটা তোমার বুঝতে হবে। ওই মোটা বইয়ের শব্দ তোমার পড়া লাগবে না, তাই না? ওখানে চাকরির প্রস্তুতি আছে, সব আছে। বইটা কিন্তু বেশ ভালো। এটাই তো, ইংরেজির জন্য এই দুইটা বই পড়লেই আশা করি তুমি তোমার প্রস্তুতিকে বেশ সাজিয়ে গুছিয়ে নিতে পারো। অন্য বই পড়তেও পারো তুমি, বাট এটা আমার সাজেশন। এরপর আমরা আসি জিকে। জিকে বা সাধারণ জ্ঞানের জন্য তুমি কোন কোন বই পড়তে পারো? তোমাদের কাছে অনেকের কাছে বই আছে, বাট এই বইগুলো কালেক্ট করার চেষ্টা করো। জোবাইর সিরিজের সাধারণ জ্ঞান, এটা আমার দেখা মতে কি বেস্ট একটা বই। জোবাইর জিকে, হ্যাঁ, জোবাইর জিকে। এটার মধ্যে কি আছে? বাংলাদেশ আন্তর্জাতিক মৌলিকের বিষয় কিছু আছে। হ্যাঁ, মৌলিকের সব বিষয়গুলো নেই, তবে সামান্য ধারণা দেওয়া আছে, একটা তোমার প্রিসাইজলি দেয়া আছে মৌলিক বিষয়গুলো। তারপর দেখো তোমার জোবাইর সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল আছে না? হ্যাঁ, জোবাইর সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল পড়বে তুমি। হ্যাঁ, কারণ এই বইতে তোমার যতটুকু দরকার ততটুকুই দিচ্ছে। তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে ভাই, তো এটা তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আলোকে তৈরি করা। হ্যাঁ, তো সাম্প্রতিক ক্যাপসুল। আর কি কি করে, অনেক সাধারণ জ্ঞানের জন্য অনেক মোটা মোটা বই পড়ে, যেগুলো আসলে পরে কভার করা সম্ভব না। ওগুলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তো লাগে, ঠিক আছে, ওগুলো চাকরির প্রস্তুতিও দেওয়া আছে, বেশি তথ্য অ্যাড করা আছে, যেটা তোমার লাগবে না। হ্যাঁ, তো এটা আমি মনে করি বেস্ট হবে। তারপরে দেখো তোমার যেটা ভালো মনে হয়, তবে এটা আমার সাজেশন যে জোবাইর জিকে পড়তে পারো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ এবং সাম্প্রতিক ক্যাপসুল পড়তে পারো। আর একটা বিষয় তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাইয়া মৌলিক জিকে পড়বো কিনা? তো মৌলিক জিকে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম। হ্যাঁ, ভুক্ত বিশ্ববিদ্যালয়ে দেখো মৌলিক জিকে থেকে এখন কম প্রশ্ন আসে, সেহেতু এখানেও মৌলিক জিকে থেকে কম প্রশ্ন আসতে পারে। তারপরে মন চাইলে তোমরা জোবাইর সিরিজেরই মৌলিক জিকে বইটা পড়তে পারো। হ্যাঁ, মূল কথা আমি জিকের জন্য জোবাইর স্যারকেই সাজেস্ট করতেছি, জোবাইর স্যারের সকল ম্যাটেরিয়াল, জোবাইর মৌলিক, ঠিক আছে, জোবাইর সিরিজের মৌলিক। তো এইটাই তো, সাধারণ জ্ঞানের জন্য এই তিনটে বই পড়লে আশা করি এনাফ। হ্যাঁ, জোবাইর দিকে এটা বাংলাদেশ আন্তর্জাতিক আছে, আর সাম্প্রতিক ক্যাপসুল, এখানে সাম্প্রতিক অংশ আছে এ টু জেড, মৌলিক বিষয়গুলি। হ্যাঁ, মৌলিক জিকে, হ্যাঁ, জিকে মৌলিক।
তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত সাজেশন, তুমি চাইলে অন্য বইও পড়তে পারো। তো এখন কথা হচ্ছে, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা সাজানো গোছানো প্রস্তুতি নিতে চাচ্ছ, একটা বেস্ট প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা হচ্ছে আমার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, যে বি ইউনিটের এক্সাম ব্যাচ, মানবিকের জন্য। কারণ তোমার এখানে বিভাগ পরিবর্তন নরমালি করা যায় না, দেখা যাক, তারপরে সার্কুলারে দিলে হয়তো বুঝতে পারবে যে তোমরা যারা সায়েন্সের আছো, কমার্সের আছো, তারা কি এই ইউনিটে বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা। তো বিগত বছরে দেওয়া যায়নি, দেখা যাক এবার সার্কুলারে কি বলে। তো তারপরও যেটা আমি বলতেছিলাম যে হ্যাঁ, তোমরা যারা মানবিকের পরীক্ষা দেবে, বি ইউনিটের পরীক্ষা দেবে, তাদের জন্য আমি এক্সাম ব্যাচ রান করব। তো বর্তমানে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিট এক্সাম ব্যাচ চলমান আছে, সেখানে 2-3 জন শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে গেছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। এখানে যদি ভর্তি হও, তোমরা মোট 40 থেকে 50টি এক্সামের মাধ্যমে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে, বেস্ট একটা প্রিপারেশন তোমাদের হবে। তো এখানে তোমরা কয়টা এক্সাম পাবে? টোটাল 40টা। হ্যাঁ, এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকবে, নির্ভুল উত্তর দেওয়া থাকবে। তুমি যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। তুমি অনেক পড়াশোনা করলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় গিয়ে পারলে না, তাই না? নার্ভাসনেস এর কারণে বা জানা উত্তর ভুল করলে। তো এই নার্ভাসনেস বা জানা উত্তর ভুল হয় কখন? আর একটা সমস্যা হচ্ছে কি, তোমার ভর্তি পরীক্ষা দিতে যতটুকু সময় দেওয়া আছে তোমার তার চেয়ে বেশি সময় লাগছে, তাই না? তো এই সকল অসুবিধা কেন হয়? যে তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তারপরে তোমার জানা উত্তর ভুল করতেছো, তারপর তোমার সময় বেশি লাগতেছে, যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যে তুমি সকল এমসিকিউ এর বৃত্ত ভরাট করতে পারতেছো না। তো এই সকল অসুবিধা কেন হয় জানো? এক্সাম ব্যাচে ভর্তি না থাকার কারণে বা বারবার এক্সাম না দেওয়ার কারণে। তুমি চাইলে অনলাইনে এক্সাম দিতে পারো, অফলাইনে দিতে পারো, বাট তোমার এক্সাম দেওয়া উচিত। হ্যাঁ, বারবার এক্সাম দিলে তুমি এই সকল অসুবিধা হবে না তোমার। হ্যাঁ, এই সকল অসুবিধা থেকে বের হতে পারবে। তুমি অনেক পরিশ্রম করলে কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারলে না, সেক্ষেত্রে তোমার পরিশ্রম কিন্তু কেউ কি দেখবে না, বা তোমার পরিশ্রমের কোনো মূল্য থাকবে না। এই জন্য তোমার এক্সাম ব্যাচে অংশগ্রহণ করা উচিত। তো তুমি যদি আমাদের এই এক্সাম ব্যাচে অংশগ্রহণ করতে চাও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01740972952। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপে নক দিলেই তুমি আমাদের এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, এবং আমাদের কোর্স থেকে এই পর্যন্ত কারা কারা সাফল্য পেয়েছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেগুলো তোমাদেরকে প্রমাণ সহকারে দেখানো। হ্যাঁ, আমাদের শিক্ষার্থীরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোটামুটি চান্স পেয়েছে। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় মোটামুটি কি আমাদের শিক্ষার্থীরা আছে। তো এক্সাম ব্যাচ কিন্তু তাদেরকে অনেক কি সাহায্য করেছে। আমাদের মূল ব্যাচও ছিল বা মূল কোর্সও ছিল। হ্যাঁ, সেখানে আমরা পড়িয়েছি, তবে অনেকেই অন্য কোথাও হয়তো অন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি ছিল, বা অফলাইনে অন্য কোথাও কোচিং করতো, কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ছিল, তারা কিন্তু ভর্তি পরীক্ষা অনেক ভালো ফলাফল অর্জন করছে। তো তোমরা চাইলে আমাদের এই ডিসিইউ বি ইউনিট এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আমাকে এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিবে।